আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব ৩। লেখিকা ইসরাত আরা ইতি। আজ সাদকে দেখলাম, ভীষণ ভাবতার। ইতর একটা বলে কি না, আপনাকে দেখলে ওর মনে হয় ধন্যায় বন্দুক কান্দে, চাল নাই সোয়াশের রান্ধে। তুহিনের হড়বড়িয়ে বলা কথাগুলো কর্ণগোচর হতেই মিনহাজের চোখ দুটো আপনা আপনি মেলে যায়। জেলা যুবলীগের অফিসের তালা বাইরে থেকে লাগিয়ে দিয়ে ভেতরে আরাম করছিল এত রাতে। ঠিক আরাম নয়, এই অফিসে তার এই গভীর রাতে থাকার উদ্দেশ্যটা ভিন্ন। যুবলীগের এই দোতলা অফিসে দিনের বেলা যুব সমাজের সেবা হলেও রাতে যুবতী ধরে এনে প্রায়শই অনৈতিক কার্যকলাপ ঘটানো হয়। অবশ্য মেয়ে লোক স্বেচ্ছায় আসে। কক্ষে মিনহাজ একা আপাতত। নিচতলায় দলীয় সদস্য দুজন পাহারারত। মিনহাজ চোখ ডোলে নেয় দুই হাতে। এত ঘুম পাচ্ছে তার। রাগিনী বলে মেয়েটাকে আজ আসতে নিষেধ করে দেবে নাকি? সেটাই ঠিক হবে। ঘুমের জ্বালায় তুহিনের কুচকুচে কালো থোবড়াটা অবধি ঘোলাটে লাগছে। হাই তুলে মিনহাজ। তুহিন কিঞ্চিত অপ্রস্তুত গলায় বলে, কফি করে দেব ভাই? না, বাড়িতে যাব। তো কি বলছিলি? সাদ এই কথা বলেছে? অস্ফুটে একটা গালি দিয়ে উঠল মিনহাজ তৎক্ষণাৎ। পরপর গলা খাকারি দিয়ে বলে, ওর কাহিনী বল। নজর রাখতে বলেছি। ওর ফোনটা একটু বাগিয়ে এনে দিতে এখন অবধি পারলি না তোরা? ভাই, ওইটা সাদ চাইবো আর ফোন দিয়ে দেবে? ছিনতাই করব সেই উপায়ও নেই। ধরা পড়লে জুতায় পিষবে জানোয়ারটা। তবুও চেষ্টায় আছি। মিনহাজ বেশ চিন্তিত মুখ করে চেয়ারে হেলান দেয়। পরপর বলে, আজকাল শুনি একটা মেয়ের পেছনে ঘোরে, কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এই ব্যাপারে কিছু জানিস? ওই যে ব্র্যাকের রুবেল আছে না, তার শালি, ক্লাস 10-এ পড়ে, গার্লস স্কুল। ওকে ওই যে ব্র্যাকের রুবেল আছে না, তার শালি, ক্লাস 10-এ পড়ে, গার্লস স্কুল। ওকে সম্ভবত পছন্দ করে। আচ্ছা, ক্লাস 10-এ পড়ে? বেশ কচি। অবাকের সুর মিনহাজের গলায়। পরপর ঠোঁট জোড়া বাঁকিয়ে শয়তানি হাসি দিয়ে তুহিনকে বলল, একটু দেখাস তো কেমন মেয়েটা? একটু দেখব। আমার আবার সাদের সব কিছু পছন্দ হয়ে যায়। ওর রুচি বেশ ভালো। 425 নাম্বার বাড়িটির ভেতরকার পরিবেশ শান্ত এখন। ঝগড়া থেমেছে। বাড়ির কর্তা লুঙ্গির গিট্টুটা এক দফা খুলে পরপর বেশ শক্ত করে আটকে গায়ের টি-শার্ট ঝাড়তে দোতলায় ওঠে। রিমা বসে আছে মেঝেতে, কাঁদছে সে। মেঝেতে ছড়িয়ে পড়ে থাকা বাসনকোসনগুলো সেভাবেই পড়ে আছে। শরীরের রাগ কমছে না তার। রিমার এমন হয়, যখন রাগ ওঠে তখন ইচ্ছা করে খুন করে ফেলতে কাউকে, একেবারে জবাই। এই ভয়াবহ স্বভাবটা ফেরাতে বরিশাল গিয়ে মানসিক ডাক্তার অবধি দেখিয়েছে সে। কোনো কাজ হয়নি। এই ব্যাধি রিমাকে আজীবন বয়ে নিয়ে যেতে হবে, রিমা জানে। প্রতিবার ভুক্তভোগী হবে আদরের বোনটা, যার দুনিয়ায় রিমা ছাড়া কেউ নেই। প্রতিবার ঝগড়ার কেন্দ্রবিন্দু হয় নিসা, রিমার স্বামী রুবেল, যাকে রিমা ভালোবেসে বিয়ে করেছিল। বোনকে কাছে রাখবে এই শর্তে বিয়েতে পা বাড়িয়েছিল। বিয়ের পর রুবেল তার কথা রাখেনি। মা বোনের কুমন্ত্রণায় কিছুদিন পর প্রসঙ্গ
তোলে নিশাকে, যার তার কাছে বিয়ে দিয়ে দিবে। যদিও নিশার ভরণ পোষণ রিমাই দেয়। ব্র্যাকের বেশ ভালো অবস্থানে রয়েছে রিমা, কিন্তু রুবেলের বিষয়টি পছন্দ নয় মোটেই। এই প্রথম ইনিয়ে বিনিয়ে বললেও যখন নিশার বড় বড় খরচা প্রয়োজন পড়ে তখন বাড়িতে এক দফা ঝগড়া হয়ে যায়। রিমা নিজের মেজাজ হারিয়ে স্বামীকে কথা শোনায়। রুবেলের আক্রোশ বাড়ে নিশার উপর। সুযোগ খোঁজে কখন নিশার টুটি চেপে ধরে শায়েস্তা করবে। আজ লেগেছিল নিশার ফর্ম ফিলাপের টাকা আর জামা কাপড়ের খরচা নিয়ে। রুবেলের একটি বোন নিশার বয়সী, তাকে রুবেল 2 হাতে দিলেও রিমার দেওয়াটা নিতে পারে না সে। রিমা আর নিশার নানু বাড়ি থেকে পাওয়া সিকি পরিমাণ জমি বেচে কেন নিশার খরচা চালানো হয় না, বারবার সেই প্রসঙ্গ তোলে রুবেল। আজ যেন রিমার সহ্য সীমা ছাড়িয়ে গিয়েছিল সবটা। প্রতিবার এমনটাই করে সে, মেজাজ হারিয়ে শেষটায় আদরের বোনটিকে বের করে দেয় বাড়ি থেকে। চিল্লিয়ে পাড়া মাথায় করে শুনিয়ে দেয় রুবেলের ছোটলোকিপনার কথা। বারবার বহুবার এই নির্মম কাজটি করে রিমা। পরে অনুশোচনায় দম বের করে কাঁদে। গায়ের জ্বলন না কমলেও চোখের পানি মুছে এবার ওঠে রিমা। বুকটা হাঁসফাঁস করছে বোনের দুশ্চিন্তায়। আবার কিভাবে বোনের সামনে গিয়ে দাঁড়াবে সে চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে। কাল মেয়েটার পরীক্ষা। রুবেলকে ছোট লোক সাজাতে আজ এভাবে মেয়েটাকে ঘর থেকে বের করা উচিত হয়নি রিমার। ওড়নার কোণে চোখ মুছে এইবার বেশ আক্রোশ নিয়ে তাকায় ভেতরের কক্ষের বন্ধ দরজায়। শ্বাস ফেলে রিগিমিগি দিয়ে বলে, আজ ছেলেটা না থাকলে তোর মতো ছোট লোককে ছাড়তে 2 মিনিট ভাবতাম না আমি। রুবেল টিভির ভলিউম বাড়িয়ে দেয়। রিমা গটগট করে বাড়ি থেকে বেরিয়ে সোজা নামে উঠানে। এবার কণ্ঠে বেশ দরদ ঢেলে ডেকে ওঠে নিশাকে, নিশুমণি ঘরে আয় সোনা। নিশা উঠানের দূর কোথাও নেই মেইন গেটের সামনে। এতক্ষণে রিমার মেজাজ পড়ে গিয়ে মাথাটা স্বাভাবিক হয়। কিঞ্চিৎ দুশ্চিন্তাগ্রস্ত ভঙ্গিতে পাশের 2 বাড়ির ভাবিদের ডেকে বলে ওঠে, ভাবি নিশাকে নিয়েছো তোমরা? তোমাদের ঘরে পাঠিয়ে দাও না, সন্ধ্যায় বলেছিল ভাত খাবে। জবাব এলো, সে কি কথা, কত সাধলাম এলো না, কোথায় গেল ও? রিমা যেন আকাশ থেকে পড়ল। শরীরটা মৃদু ঝাঁকুনি দিয়ে উঠলেও নিজেকে সামলে নিল। এই ভেবে নিশা কোনো বান্ধবীর বাসায় গিয়েছে হয়তো। দৌড়ে ঘরে ঢুকে ফোন বের করে পরপর কল দিল রিক্ত সহ বাকিদের বাড়িতে। ওদের থেকেও জবাব এলো না। টিভিতে গানের শব্দটা জোরালো হচ্ছে। রিমার মাথায় রক্ত উঠছে আবার। 2 হাতে মুখ ঢেকে কিছুক্ষণ কেঁদে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে রুবেলের সামনে দাঁড়িয়ে এক আছাড়ে টিভিটা ভাঙল। রুবেল তখন বলে উঠল, তোকেও তালাক দেই না কেবল ছেলেটার জন্য, নয়তো তোর এই তেজ জেদ নিয়ে তোর যোগ্যতা নেই স্বামীর ভাত খাওয়ার। বোনের জন্য এত চিন্তা, বিয়ে দিস না কেন? রিমা ছুটে ও ঘর থেকে বেরিয়ে রাতুলের ঘরে ঢুকে ওকে দেখে এসে হাতে তুলে নিল ভ্যানিটি ব্যাগ। তাকে এখন বোনকে খুঁজতে বেরোতে হবে। তবুও একটু থামল দুয়ারে। বাড়ি থেকে বেরোনোর আগে রুবেলকে বলল, বিয়ে দেব এবার আমি নিজেই দায়িত্ব নিয়ে বিয়ে দেব। বোন হিসাবে বোনের কামাই খাওয়া যে ওর পাপ। স্বামীর ঘরে গিয়ে স্বামীরটা খাক। যে কপাল নিয়ে জন্মেছে এতে ওর এখন বিয়ে দেওয়াই উচিত। তুমি আর টেনশন নিও না, তোমার বোনের জন্য তুমি আজীবন করে যাও, আমি না হয় আমার বোনকে ঘাট থেকে নামিয়ে কাউকে দিয়ে দেই।
চর কলোনির কাজী অফিসের প্রধান কাজী নেসারউদ্দিন আহমদ তার বাসার ঘরের এক কোণের একটা সোফা দখল করে বসে আছে বেশ চিন্তিত ভঙ্গিতে। তার সামনে তার বৃদ্ধ মা ঘুরে ঘুরে মিষ্টি বিলাচ্ছে ওখানে বসে থাকা উঠতি বয়সী ছেলে মেয়েগুলোকে, বর আর বউকে। নেসারউদ্দিন হাতের কাগজপত্র উল্টে পাল্টে দেখতে দেখতে ঢোক গেলে। কিছু আগে তিনি দেশের আইন ভেঙে একটি অপরাধ করেছেন, যার শাস্তি হয় দেশের আইনে। তার হাতের কাগজগুলো যদি কোনোভাবে এই থানার ওসির হাতে পড়ে যায় কিংবা কেউ ঘুণাক্ষরেও টের পেয়ে যায় এ কথা, তবে সর্বনাশ। দুশ্চিন্তায় গলা শুকিয়ে আসছে। নেসার ভেতরের ঘরের দরজায় তাকিয়ে থমথমে গলায় বলল, এই এদের পানি দাও, সাথে আমাকেও। সাদ তালুকদার, অসীম তালুকদারের মেজ ছেলেটি বেশ নির্বিকার। ওকে ঘিরে সুব্রত, ওমর, নিলয়, মন্দিরা আর মন্দিরার আরও দুটো বান্ধবী মিষ্টি হাতাহাতি করতে ব্যস্ত। সাদের নিষ্প্রভ দৃষ্টি তার পাশে আড়ষ্ট ভঙ্গিতে বসে থাকা ষোড়শীর মুখে। ষোড়শীর মুখটা এখন একটু বেশি লাল, হয়তো সন্ধ্যা থেকে কেঁদেছে তাই। তবে সেই লালের সাথে মিলেছে ওর মাথায় চাপানো লাল রঙের শিফনের একটি ওড়না। মন্দিরার শাড়ি এনেছিল ওকে পরাবে, তাই পরাতে আর পারেনি। অগত্যা শুধুমাত্র একটা ওড়না দিয়ে বউ সাজানো হয়েছে। সাদের মনে হচ্ছে এটা কোনো নারী নয়, এটা একটা কৃষ্ণচূড়া অসময়ে ফুটেছে সাদের জন্য। সাদের নিষ্প্রভ চাউনি এই কৃষ্ণচূড়ার মুখ থেকে গলায় গিয়ে ঠেকে। ভয়ে মেয়েটা ঢোক গিলছে দেখে সাদ খানিকটা হেসে নেয় মনে মনে। পরপর স্বর গম্ভীর করে উচ্ছ্বাসিত বন্ধুদের থামিয়ে বলে ওঠে, হয়েছে, থাম, বাড়ি যেতে হবে এখন। বলেই কাজীকে বলল, আপনার চাপ নিতে হবে না, কেউ জানবে না, কেউ আসবে না আপনার দুয়ারে। নিন, দরজা আটকে ঘুমান, তবে কখনো যদি কেউ খোঁচাতে আসে আমার ফোন নাম্বারটা ধরিয়ে দেবেন, আমি বুঝে নেব। নেসারউদ্দিন ভেতরে ভেতরে শ্বাস ফেলে এতক্ষণ তার সামনে দাঁড়িয়ে থাকা মফস্বলের প্রাক্তন প্রাস সাদ তালুকদারকে কিঞ্চিৎ স্বাভাবিক লাগছে। নয়তো যখন ছোট একটা মেয়েকে নিয়ে তার সম্মুখে এসে দাঁড়িয়েছিলেন হতবাক হয়েছিল নেসার। শুরুতে ভেবেছিল মেয়ে তুলে বিয়ে করছে, বিয়ে পড়াতে আপত্তি তোলার সাহসও ছিল না। পরে বুঝল এই এক রত্তি মেয়েই সম্মতি আছে বিয়েতে। কি মেয়েদের রুচি! ভোলা ভালা মেয়েগুলোর রুচিবোধ এমন ভয়ঙ্কর কেন বোঝে না নেসার? সুন্দর ছেলে হলেই কি সে ভালো স্বামী হয়? এই সাদ তালুকদার এক সময়ের বাপ সহ সকলের শান্তি চিবিয়ে খাওয়া মানুষ কখনো সংসারী হবে? তা আর এ জন্মে হচ্ছে। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে নেসার মাথা নাড়ায়, মিনমিনে স্বরে বলে, ভাত খেয়ে যাবে? আপনাকে কষ্ট করতে হবে না, আর দরজা আটকে দিন, আমরা গেলাম। ওরা তৎপর হয়। সুব্রত হাই তুলে মন্দিরাকে চোখ দিয়ে কিছু ইশারা করতেই মন্দিরা এসে ধরল নেসার হাতটা। থালার মতো গোল ফর্সা মুখটা এতক্ষণে উঁচু হয়ে তুলল চোখ। সেই যে কবুল বলার আগে নামিয়ে নিয়েছিল, তারপর আর কিছু দেখেনি নিজের গায়ের মেহেন্দি রাঙানো নখগুলো ব্যতীত, নিজের পায়ের মেহেন্দি রাঙানো নখগুলো ব্যতীত। সাদের নিষ্প্রন্দন চোখ তখনও মেয়েটার মুখাবয়বে আটকে আছে। এই মেয়েটা তার বউ এখন? এ কি বাস্তবতা! উঠবে না নিশা?
মন্দিরার কথায় পিঠে ষোড়শীর কাপা গলার আওয়াজ, কোথায়? তোমার শ্বশুর বাড়ি। আর কোথায়? হাঁসফাঁস করে উঠল যেন মেয়েটা। সহসা তাকালো সাদের চোখে। এক ঝলকি তাকাতে পেরেছে সামনে বসা মানুষটা তার স্বামী। এটুকু খেয়াল হতেই বিনা বাক্য ব্যয়ে মাথা নেড়ে বলেছে জি। মন্দিরার হাতে হাত রাখতেই মন্দিরা টেনে তুলল দুর্বল শরীরটাকে। সাদকে বলল, ভাই, ওকে কিছু খাওয়া আগে। মেয়েটা তো হাঁটতেই পারবে না মনে হচ্ছে। নিশা মাথা নাড়ে। এ পরিস্থিতি নয় খাওয়ার। কিছু না বুঝে ভেবে দেখে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত সে নিয়েছে। তবে দুশ্চিন্তা যে নিশাকে পায়নি এমনটা নয়, কিন্তু লোকটা যখন আসলো কেমন কোমল স্বরে বলল, আমাকে বিয়ে করবা? তখন নিসার মনে হয়েছে এমন চমৎকার আবদারটা এই ক্ষণে ফিরিয়ে দিলে আর যদি কখনো ফিরে না আসে, আর যদি লোকটা তার সামনে এসে এভাবে না দাঁড়ায় কখনো। ব্রাঞ্চ রোডের মাঝখানে দাঁড়িয়ে ওই মুহূর্তে এই অচেনা হয়েও চেনা, অজানা হয়েও জানা, অপরিচিত হয়েও পরিচিত লোকমুখে বখাটে তবে শান্ত চলনের মানুষটিকেই যে নিসার বড্ড নিরাপদ লেগেছে। নিসার মন সাথে সাথে ভেবে নিয়েছে এটা একটা সমাধান হতে পারে, কিন্তু এরপর কি হবে? বিয়ে হয়েছে, সংসার হবে। আচ্ছা, সেই সংসারটা কেমন হবে? আপু, তার স্কুল? লোকটা কি কিছু করে? নিজে বেকার থাকে থাক, বাপের টাকায় চলে চলুক। তবে নিসার মনের সামান্য চাহিদা, তার গায়ের থ্রি পিসটা যেন লোকটা নিজের টাকায় দেয়। অমন টুকটাক ইনকাম করবে না লোকটা? এতক্ষণ এসব ভাবনায় তলিয়ে ছিল নিসা। তার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, বাইরে থেকে সেটা বোঝার উপায় নেই। নিসার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠল, তোমার বয়স হয়নি, আমাকে চোরা পন্থায় কাগজটার রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু একটা কথা মা, এই সব নিয়েই তো ঘাটাঘাটি করি আমি। তাই তোমাকে খোলাখুলি বলি, এই ধরনের আবেগী বিবাহে কদিন গেলে বউ অধিকার করে দিব্যি পার পেয়ে যায় পুরুষ মানুষ। এটাই বাস্তবতা। আমি অনেক দেখেছি। মাইন্ড করো না। তুমি বিয়ের প্রমাণ পোক্ত করতে এখন কিছু ছবি তুলে রাখতে পারো। ওরা সকলে উঠে দাঁড়ালেও নেসারের কথায় থামলো। সাদ চুপচাপ দেখছে নিশাকে। নিশা এক পলক আরো একবার তাকালো লোকটার চোখে। ঘণ্টাখানেক আগের দৃশ্যটা তার মস্তিষ্কে ফের এসে হানা দেয়। লোকটার গলায় স্বরটাও শুনতে পাই। বলেছিল লোকটা, এভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। আমি তোমাকে কেন বিয়ের প্রস্তাব দিয়েছি তা তুমি খুব ভালো করে জানো, আমিও জানি। আর তুমি আমার প্রস্তাবে কেন রাজি হবে সেটাও খুব ভালো করে জানো, আমিও জানি। বেশি পেঁচানো আমি পছন্দ করি না। কাল তোমার পরীক্ষা। 1.5 ঘন্টার মধ্যে আমাকে যদি হ্যাঁ বোধক কোনো জবাব দাও, তবে কাজী অফিস থেকে বাড়িতে যাব। আমাদের বাড়ির পরিবেশ নিরিবিলি, ঠান্ডা মাথায় পড়তে পারবে। কাল ভোরে এক্সাম হলে রেখে আসবো আমি। বইপত্র সব আছে না? নিসা বোকার মতো তাকিয়ে থেকে মাথা নাড়িয়েছে। গুড, এবার জবাব দাও। নিসা জবাব দিতে পারেনি। সাদ ওকে বুঝিয়েছিল কিছুক্ষণ মায়া দ্বিধাগ্রস্ত মুখটার দিকে চেয়ে থেকে গিয়ে বাইকে চেপে বাইক স্টার্ট করতে করতে ঠান্ডা গলায় বলেছিল, কিছু বলতে হবে না, চুপচাপ বাইকে চেপে বসবে এসে। আর যদি মত না থাকে, যদি মাথার মধ্যে উৎসব বলে ছেলেটার গাওয়া গানটাই ঘুরপাক খেতে থাকে, তাহলে চোখ মুছে ভেতরে যাও। রাস্তায় দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার চাইতে ছোটলোক দুলাভাইয়ের মুখ ঝামটা খাওয়া বাস্তবিক অর্থে বেশ ভালো এবং আরামদায়ক। যাও, ভেতরে যাও, নয়তো এসো।
নিশা একবার অবশ্য তাকিয়েছিল 425 বাড়িটার পানে। ভেতরের কোন্দল অব্যাহত ছিল। বৃতৃষ্ণায় কেমন গা গুলিয়ে উঠেছিল ওই সময়টিতে। এরপর মিনিট খানেক চোখ বুজে শ্বাস ফেলে নিয়েছে অবুঝ মস্তিষ্কে জীবনের চরম সিদ্ধান্ত। পরিণতি এতটা খতিয়ে দেখেনি তখন। কুলহারা ভাসমান কচুরিপানার মতো দুচোখের সামনে শুধুমাত্র একটা পুরুষকে দেখেছে, নিসার মনের প্রথম কৌতূহলের পুরুষ। নিসা বেশিক্ষণ অপেক্ষা করায়নি সাদকে। রাস্তা থেকে ব্যাগটা তুলে চুপচাপ এগিয়ে এসেছিল। একটা স্কুল পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ে। তার ধৃষ্ট কদম বাড়িয়েছিল অনিশ্চয়তার দিকে। নেসার আবার বলে উঠলেন, প্রমাণ রাখতে ছবি তুলো। আমি বলবো উচিত কথা। সাদ তালুকদার রাগ করলে করতে পারো। আজকালকার ছেলেগুলো ভারী পোল্টিবাজ। এদের মনের দূরত্ব ঘোড়ার লাগাম টানা মুশকিল। সুব্রত সহ বাকিরা বেশ বিরক্ত হচ্ছিল কাজীর কথাবার্তায়। বিরক্তিটা প্রকাশ করছিল না সাদের ইশারা পেয়ে। নিলয় হাতে ফোন তুলে বলে, হ্যাঁ, সুন্দর দুটো ছবি তুলে রাখি। ফোনটা থাকুক সাক্ষী হিসেবে। আজকাল মানুষ খুব দ্রুত পল্টি নেয়। সাদ চুপচাপ তাকিয়ে আছে। নিসা নিলয়ের কথা শুনে আরো এক দফা তার সুন্দর তবে ঘোলাটে চোখ দুটো রাখে সাদের চোখে। পরপর আবার চোখজোড়া নামিয়ে নেয়। ধীরস্থির বলে ওঠে, ছবি লাগবে না, আমার ছবি তুলতে হবে না। রাতের নির্জনতা ছাপিয়ে যাচ্ছিল সাউকি, নাফিয়া আর সিমিনের হাসাহাসির শব্দে। ওরা লুডো খেলছিল। কারো চোখে ঘুম নেই। অপেক্ষা করছিল সাদের জন্য। আজ সাউকি দোকান আটকে ফেলার পরে পিৎজা নিয়ে এসেছে। সাদ এলেই সেটা খাবে বলে ঠিক করা। বসার ঘরে অসীম তালুকদার সেন্টার টেবিলের ওপরে ব্যান্ডেজ করা পাটা তুলে দিয়ে গা এলিয়ে বসে আছে ডিভানে। হাতে তার টিভির রিমোট। রাত 12:30। টক শো দেখছিলেন খুব মনোযোগে। শাহনাজ পাশে বসেই নকশিকাঁথা সেলাই করতে ব্যস্ত। সাউকিদের হাসাহাসির শব্দ জোরালো হয়। অন্য সময় হলে নাফিয়া, সাউকি বা সিমিন এভাবে এত রাতে উচ্চ শব্দে হাসতে সাহস পেত না। তবে এখন অসীমের মেজাজ বেশ ফুরফুরে। তার পায়রা 3টার সন্ধ্যা নাগাদ ফিরে এসেছে বলে। বাড়িতে বাচ্চা বলতে ওরাই। অসীম তালুকদার মাঝে মাঝে ওদের হইহল্লা বেশ উপভোগ করেন। হাতের নকশিকাঁথা রেখে শাহনাজ এবার উঠে দাঁড়ায়। দেয়াল ঘড়ির দিকে দৃষ্টি দিয়ে ও ঘরে সাউকিকে বলে উঠলেন, এই সাদকে এখন একটা কল দে। কেউ অনেকটা রাত যে। অসীম চট করে টিভির সাউন্ড কমিয়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে স্ত্রীকে বলে, কি যেন বলেছিলে সেদিন? তোমার মেজো ছেলে শুধরেছে। যাও গিয়ে দেখো কোন চিপায় দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে চেপে চাঁদাবাজি করছে, কিংবা কোনো নেতার অফিসে। এভাবে বলেন কেন? রোজ রোজ কি ওর এত দেরি হয়? অঘটন রোজ রোজ ঘটেও না। শাহনাজ ছেলেকে বোঝাও। এখনো তোমার কাছে আবদার করছি আমি, ওকে তেড়ামি বাদ দিয়ে নম্র আর ভদ্র হতে। সবটা বলে শেষ করার আগেই থামতে হলো অসীমকে। তালুকদার ম্যানশনের গেটের বাইরে খুব সম্ভবত 3-4টা বাইক এসে থেমেছে একসাথে। ও ঘরে সাউকিদের হাসাহাসি বন্ধ হলো তৎক্ষণাৎ। সাউকি উঠে এলো। শাহনাজ চিন্তিত ভঙ্গিতে ত্রস্ত কদম এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দেয়। দু চোখ ভরা কৌতূহল। কারা এসেছে? সদর দরজা হাট করে খুলতেই তালুকদার ম্যানশনের অন্দরের
আলোক রোশনাই ঠিকরে বেরিয়ে পড়ে সামনের উঠানে। সেই আলোতে ছাদের পাশে নত মস্তকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা নিশা চমকায়, পরপর পিছিয়ে যায় খানিকটা, মাথায় দেয়া ওড়নার ঘোমটাটা টেনে নেয় আরো কিছুটা। শাহনাজ দরজায় দাঁড়িয়ে ছেলের মুখ দেখে। সাদ গম্ভীর বেশ, তবে টান টান দাঁড়িয়ে। ছেলের পাশে বউ বউ বেশে দাঁড়িয়ে থাকা বাচ্চা বয়সী মেয়েটাকে দেখে শাহনাজ বিস্ময়ে বিহ্বল হলো। আচমকা মনটা ডেকে ওঠায়। তুলে ডেকে উঠলেন স্বামীকে, শুনছেন? একটু এদিকে আসেন। অসীম আগেই উঠে দাঁড়িয়েছে, আবার অবাক দৃষ্টি মেলে এসে দাঁড়িয়েছে স্ত্রীর পেছনে। সাদের পেছনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর বন্ধুরা সকলে। সুব্রত ফিসফিসিয়ে বাকিদের বলছে, না মানলে ডিরেক্ট পায়ে পড়ব সবাই, ক্লিয়ার? ওরা সাথে সাথে মৃদু গঞ্জন তুলল, ক্লিয়ার। আর মন্দিরা, আফসানা আর শান্তা, তোরা কান্নাকাটি জুড়ে দিবি। অসীম কাকা নরম মনের মানুষ, মেয়েদের কান্না দেখে গলতে পারে। সাদ নিশ্চুপ বাবাকে দেখে চলেছে, অসীমও ছেলেকে দেখছে, কিন্তু শাহনাজ বুকে হাত চেপে এগিয়ে যায় উঠানে। তার আশঙ্কা সত্যি হলে আজ এই উঠানে দক্ষ যুদ্ধ বেঁধে যাবে। এই ছেলে করেছে কি? নাফিয়া সাউকি সিমিন এসে দাঁড়িয়েছে অসীমের পেছনে। নিসাকে ওভাবে দেখে সাউকির মাথায় হাত। শাহনাজ এগোচ্ছিল, ওসব দেখে সাদ ও দাঁড়িয়ে থাকতে পারল না। নিসাকে ফেলে সামনে এগিয়ে মায়ের মুখোমুখি হয়। ঘাম ছুটেছে শাহনাজের মুখ থেকে। ভীত কণ্ঠে থেমে থেমে ছেলেকে শুধায়, করেছিস কি? এই মেয়েকে? সাদ মায়ের মুখটা দেখে শ্বাস ফেলে। কোনো রকম ভঙ্গিতা ছাড়া নিচু গলাতেই বলে ওঠে, আমার বউ। তোর বউ? আতকে ওঠে শাহনাজ। পরপর আদুরে দৃষ্টি দিয়ে নিসার মুখ দেখে ঢোক গিলে প্রায় কেঁদে দিয়ে বলে, মাশাআল্লাহ সুন্দর, তবে এই অকাজ কেন করলি বাপ? তোর আব্বুকে বোঝাবে। আমি পারবো না। পারবে। আর এ দেখতে একটু গোলগাল, তবে খাই কম। চাপ নেই তো, বেশি খরচা হবে না। চাকরির চেষ্টা করছি, পেয়ে যাব। তোমার স্বামীকে টেনশন করতে হবে না, কটা দিনের জন্য ম্যানেজ করো। ছেলের ফাজলামি ধরনের কথা শুনে ছটফটিয়ে ওঠে শাহনাজ। জানতে চায়, বয়স কত? 16.5। সাদের ঠান্ডা জবাবটাতে দ্বিতীয় দফায় আতকে ওঠে শাহনাজ। চেপে ধরে বুক। অসীম তখন দরজাতেই ডেকে ওঠে, হচ্ছেটা কি ওখানে, কেউ বলবে? শাহনাজ ঘুরে দাঁড়ায়, স্বামীর মুখের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, ও তোমার মেজো বৌমা, সাদের বউ। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।